আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল আমি একটা কাজে গিয়েছিলাম। কোথায় তোমরা দেখে গেস করো তো? হ্যাঁ, তোমরা গেস করতে পেরেছো। আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তার আগে তোমাদেরকে বলি, যারা আমার ব্লগ নতুন দেখছো অবশ্যই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার পেজে দেখছো অবশ্যই লাইক করো, ফলো করো। আর আমার ইনস্টাগ্রামে যারা দেখছো অবশ্যই ভালোবেসে লাভ রিঅ্যাক্ট দিও আর সাথে ফলো করো। তো প্রথমে আমি কোথায় এসেছি তোমরা দেখে এখন চিনতে পারছো। এটা হচ্ছে তোমার নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে, আর এটা হচ্ছে পানাম সিটির পাশে। আর এটা তোমার আমি প্রথমে গিয়েছিলাম মদনপুর, ওখান থেকে সোনারগাঁ নামে একটি বাসে তোমরা উঠতে পারো। ওখান থেকে আবার ভিতরে যেতে হয়, এই জন্য একটা রিক্সা নিতে হবে, 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। এভাবে তোমরা আসতে পারবে। যারা আমার মতো একা যেতে চাও জার্নি করে তাদের জন্য বলা। আর কয়েকজন মিলে গেলে কোনো সমস্যা হবে না। আর যারা চেনো তারা তো চেনোই। তো প্রথমেই ঢুকে এই জিনিসটা দেখছো, এটা সম্পর্কে ছাড়াও আরও কিছু সোনারগাঁ সম্পর্কে ডিটেলস তোমাদের কাছকে বলবো। তো এইখানে আমার আসার কোনো প্ল্যানই ছিল না, হুটহাটে আমি ঘুরতে পছন্দ করি, আমার পরিবারের সবাই সেটা জানে। আর যেহেতু এই এরিয়াতে আসা হয়েছে এই জন্য এই এরিয়াতে ভাবলাম যে একটু ঘুরে দেখি। তো বাকিটা তোমাদেরকে বলি যে সোনারগাঁ আসলে কি আর কেন এখানে আসা। তো শুনতে থাকো বন্ধুরা, আর অবশ্যই ব্লগটি পুরোটা দেখবে। সামনে ব্লগটার একটা ইংরেজি ভার্সনও হয়তো ফ্রেন্ডদের জন্য দেওয়ার চেষ্টা করব। যারা আমার বাইরের দেশের ফ্রেন্ডরা দেখো তাদের জন্য খুব ভালো হবে আর কি, এই জন্য। আর আজকে ব্লগটা আমার যেহেতু হাঁটছি এই জন্য একটু কাঁপা কাঁপা আসছে, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর একটা পরিবেশ, আমার কাছে খুব টোটালি ভালো লেগেছে। তো তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা গিয়ে দেখতে পারো, ঘুরতে পারো। আর তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। সোনারগাঁ ছিল, মানে সোনারগাঁও অনেকে বলে, অনেকে সোনারগাঁও বলে, সেটি ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গে একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা আর দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। সোনারগাঁয়ের আশেপাশে যা আছে, গোয়ালদি মসজিদ, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর স্থাপত্য এবং সোনারগাঁও নীলকুঠি আর তাজমহল বাংলাদেশ। তো আজকে আমার তাজমহল ঘোরা হয়নি, ইনশাল্লাহ সামনে ঘুরবো। আর আজকে পানাম সিটি ঘোরা হয়েছে, কিন্তু সেটা ব্লগ তোমরা সামনে দেখতে পাবে। তো সোনারগাঁ সম্পর্কে আমি ইংরেজিতেও তোমাদেরকে, যারা আমার পর্যটক বা বাইরের দেশের ফ্রেন্ডরা তাদের জন্য ইংরেজিতেও আমি একটা ব্লগ দিব। আর এটা যারা বাঙালি বন্ধু তাদের জন্য ব্লগ দেওয়া। তো সোনারগাঁ মূলত নারায়ণগঞ্জ জেলায়, কিন্তু ঢাকা বিভাগে পড়ে। আর এটি 19 শতাব্দী থেকেই রয়েছে। আর বড় সর্দার বাড়ি, যা ঈশা খাঁর জমিদার বাড়ি নামে হিসেবে পরিচিত, সেটি তোমরা এখন দেখতে পাচ্ছ। সোনারগাঁও বাঙালি ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদী বন্দরও ছিল। তাঁতি এবং কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দুও ছিল এই সোনারগাঁও। প্রাচীন গ্রিক এবং রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতে এম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ, সমতট, সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটিও ছিল। দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানীও ছিল। এখানে রাজদরবার এবং বাংলার সালতানাতের টাকশাল আর গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল। এ সময়ে সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করে এবং সুলতানরা মসজিদ আর সমাধি নির্মাণ করেন। পরে এটি বারোভূঁইয়ার ঈশা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। বারোভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবা বাংলার একটি জেলায় পরিণত হয়।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকরা পানাম পাড়ায় অনেকগুলো ইন্দো সারাসেনিক টাউন হাউস তৈরি করেছিল। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। ঐতিহাসিক গুরুত্ব বলতে কররানী রাজবংশের প্রথম নবাব তাজ খান কররানী এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী। উল্লেখযোগ্য নিদর্শন বলতে এখানে রয়েছে ঈশা খাঁর স্ত্রী সোনা বিবি নামে সোনারগাঁও একটি নামকরণ করা হয় সোনারগাঁও, আর ঈশা খাঁর রাজধানী ছিল এই সোনারগাঁও। এখানে সোনা বিবির মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ইব্রাহিম দানিশমন্দ এর দরগা ইত্যাদি নানা রকম স্থাপনা রয়েছে। সোনারগাঁয়ের শিল্পাচার্য জয়নুল লোক এবং কারুশিল্প জাদুঘর অবস্থিত। এটি 1900 শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থানও ছিল। এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখনকার সুদৃশ্য এই বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে, যেটি পানাম নগরের সামনের ব্লগে তোমরা দেখতে পাবে। এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারা বছর অনেক মানুষ বেড়াতে আসে। যেমন তারপরে বন্ধুরা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম সোনারগাঁও। আরও কিছু জানতে হলে অবশ্যই তোমরা ব্লগটি পুরোটা দেখতে। তারপরে আমরা জাদুঘরে অলরেডি ঢুকে গেছি। তোমরা ইতিমধ্যে দেখতে পেরেছো জামদানির ফটক দেয়া জামদানি শাড়ি। তারপরে তোমরা একটা সিন্ধুক দেখলে, যেখানে আমি একটু উকি দিলাম। তো এখানে আরও অনেক কিছু যেগুলোর আমি নাম জানি না, কিছু নাম জানি, কিছু পড়ছি। এই যে গয়নার বাক্সগুলো দেখছো কাঠের, তারপর মাটির, তারপরে লোহার, অনেক কিছু আছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এবং এই জাদুঘরে তোমাদেরকে ভিডিও ছবি করতে দিবে। অন্য কোনো জাদুঘরে যেমন আহসান মঞ্জিল কিংবা লালবাগের জাদুঘরে কিন্তু মানে অ্যালাউ করে না। কিন্তু আমার রাজশাহী বলো, পাহাড়পুর, নওগাঁর যেটা ওখানে বলো, কোনো জায়গায় তেমন অ্যালাউ করে না। তবে আমার এটা খুবই ভালো লেগেছে যে এখানে অ্যালাউ করছে। এই যে দেখো, আমার জুতার সাথে কিন্তু একটু সিমিলার আছে, তাই না? এগুলোকে খড়ম বলে। এগুলো আমার দাদুরও ছিল, আমি দাদুর বাসায় দেখেছিলাম। আর এখানে অনেক মূর্তি, তার এগুলো সিলেট থেকে কিছু আনা, কিছু সোনারগাঁওয়ের, কিছু বিভিন্ন জায়গা থেকে আসলে নিদর্শনগুলো এনে রাখা। তবে মূলত যে শিল্প, লোকশিল্প, সেটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর দেশের যত প্রাচীন নিদর্শনগুলো সেগুলো এখানে সংরক্ষিত আছে। কিছুটা কোষ্ঠী পাথরে, কিছু কাঠের, কিছু মাটি, মার্বেল পাথরে, অনেক কিছু। আর এখানে আগে তো হিন্দুরাও অনেক ছিল, বৌদ্ধরাও ছিল, তাদের জিনিসপত্র আছে এবং মুসলিমদের জিনিসপত্র আছে। তো সব মিলে আসলে আছে। তো আমার এই খুন্তিগুলো দেখে আম্মুর কাঠের চামচগুলোর কথা মনে পড়লো, যেগুলো আম্মু ওগুলোতে রান্না করে। ওগুলো সিমিলারিটি আছে, অবশ্যই সিমিলারিটি কিছু কিছু আমরা ঐতিহ্যকে টিকে রাখার জন্য এখনও রেখেছি, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু হারিয়ে গেছে, তাই না বলো? আর এখানে কিন্তু অনেক বুদ্ধ, তারপর শিব, রাধাকৃষ্ণ, তারপরে এই যে গণেশ দেখছো তোমরা, অনেক সুন্দর সুন্দর আর্ট আছে। তো আর্টের কোনো ধর্মের সাথে ভেদাভেদ থাকে না। আমার মতে মনে হয় এখানে ধর্ম জিনিসটাকে আর্টের মধ্যে আনাই উচিত না। তো এই জন্য আমি তোমাদেরকে আর্টগুলো দেখাই। আমার খুব মানে ভালো লাগছে, কারণ যে আমাদের দেশে কত ঐতিহ্য আছে যেগুলো আমরা কখনো মনে করো যে জানিই না, আর কখনো আমরা ওভাবে দেখিও না, ঘুরে সময় হয় না ব্যস্ততার জন্য। কিন্তু এগুলো আমাদের দেশে মধ্যে কত কালচার আছে, সেগুলো আমাদেরকে দেখে তারপরে বাইরে ঘোরা উচিত। আর আমি দেখলাম এখানে প্রচুর পাখালায় যে মানব, তারপরে সিংহ, প্রচুর সাপ, এগুলো খুব, গরু, ঘোড়া, এগুলো খুব আর কি আর্টে আছে। তো একটা মাত্র ছিল যেটা আমার খুব নজর কেড়েছে, সিধেল চোর টাইপের একটা মানব মূর্তি করে রাখা হয়েছে মাটির। এটা কে এঁকেছে বা কে বানিয়েছে সেটাও লেখা ছিল। আমার আসলে অত সময় নেই পড়ার মতো, তো আমি রাশি কখনো বিশ্বাস করি না। আর এই জন্য তারপরও যদি সাল হিসেবে দেখা হয় তাহলে আমি মীন রাশি, আর আমার বোন হচ্ছে মকর রাশি। তো এটা ছিল মকরের একটা ছবি, যে মাছকে খাচ্ছে, অর্থাৎ মীন হচ্ছে মাছ, মীন মানে মাছ। তো আমি ভাবছিলাম যে আমার বোন আমাকে গিলে খাচ্ছে, এরকম একটা আর কি আমার ফানি জিনিস মাথায় আসছিল। তো আমি ওখানে হাসছিলাম একা একা। তারপরে আমি তোমাদের সাথে সবচেয়ে আমার খুব ভালো লেগেছে যেটা, এই যে দেখো ক্যালিগ্রাফিগুলো, আর বাইতুল মুকাদ্দাস, তারপরে আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো লেগেছে গরুর গাড়িটা।
আমি জানি না এটা কাঠের নাকি মাটির, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে ছিল যে দরজা জানলার যে জিনিসগুলো ডিজাইন থাকে ওগুলো ছিল। তারপর এখানে ছিল জয়নুল আবেদিনের শিল্পাচার্য জয়নুল আবেদিন যেগুলো দিয়ে আর্ট করতো, সে আর কিছু কিছু আর্টের জিনিসগুলো, মূর্তি, মাটির জিনিসগুলো, আমি কিছু নামও জানি না, সরি। আর্টের ব্যাপারে আমার খুব একটা বেশি ধারণা নেই, বাট আমার আর্ট সাবজেক্টে ছিল পড়াশোনার মধ্যে, তো আমার এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট। তো যতটুকু জানি তার মধ্যে বলি, মৃৎশিল্প আর কি উনি বেশি চর্চা করতেন, তার সাথে আর্টও করতেন। তো মৃৎশিল্পর যে ব্যাপারগুলো সেগুলোর সাথে তাকে স্মরণ করার জন্য আসলে তারই তো এটা তার নামেই করা এই জাদুঘরটা, মিউজিয়ামটা। তো এইখানে তার ব্যবহৃত পোশাকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা জয়নুল আবেদিনেরই পোশাক পরিহিত ছিল। আর এখানে যেই আর্টগুলো ছিল নকশি কাঁথার, এগুলো কিন্তু ব্যানার দিয়ে করা, মানে ছবিটা ব্যানার কম্পিউটার বা কোনোভাবে বের করে সেটাকে ব্যানার দিয়ে আটকে রাখা। বাট এইটা ছিল যেটা মানচিত্র আমি যে আমার সাথে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে সত্যিই সুতা দিয়ে আর কাপড় দিয়ে করা মানচিত্র। আমার খুব ভালো লেগেছে। তা এখানে কয়েকটা আপু ছিল, ভাইয়া ছিল, ওদেরকে আমি একটু বললাম যে আমার একটু ক্যাপচার করে দাও ভিডিও, ব্লগে নিবোর জন্য। তো এই আপুটা দিয়েছে, তো খারাপ হয়নি, থ্যাংক ইউ আপু, যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো। আর এখানে কিছু মাটির পুতুল করে সাজিয়ে একটা মানে আর্টিফিশিয়াল অ্যানিমি টাইপের একটা করে রাখা হয়েছে, যেটা আমার কাছে, আমি আর্টের নাম জানি না আসলে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই ব্যাপারগুলো। আমার এটা আমি আহসান মঞ্জিলেও দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে জামদানি তো থাকবে না এমন কোনো কথা নেই, কারণ বাঙালি মানেই হচ্ছে আমাদের প্রিয় জামদানি, যেটা আমাদের জিআই পণ্য, এখন ফার্স্ট জিআই পণ্য বলা যায়। আর এখানে জামদানির কয়েকটা কালারের কয়েকটা নিদর্শন জাস্ট রাখা হয়েছে। আর এখানে দেখো কার কার এক্স আমি জানি না, দেখো কতগুলো এক্স আমি ফান করছি আসলে। সাপের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, চারপাশে সাপ একসাথে এভাবে আছে, এরকম মাটির বানানো। আর এগুলো কিন্তু আসলে খুব কঠিন কাজ, দেখে যতটা মনোরঞ্জন লাগছে, কিন্তু আসলে আদতে কিন্তু এগুলো বানানো খুবই একটা কঠিন কাজ। এবং যারা আর্ট করো তারাই জানো, যারা মৃৎশিল্প বানাও তারাই জানো যে কত কঠিন। আসলে যারা এই ব্যাপারে জানে না, তারা আসলে একটা জিনিসের তুমি বানাতে চাচ্ছ, সেটা যে আকার দিবে, সেটা যে দেওয়া যে কত কঠিন ব্যাপার এবং সেটা কতখানি টিকবে, এটা কিন্তু ডিপেন্ড করে সেই অনুযায়ী মাটি, পানি, মানে এটা নিয়ে যদি আমি বলতে চাই আরেকটা ব্লগ আমার নতুন করে করতে হবে, তাই অত কিছু আজকে বলবো না। তো সামনে আরও কয়েকটা জামদানি দেখলাম, এগুলো কত কাউন্টার আমি দেখে ঠিক বুঝছি না, বাট আমাদের নারায়ণগঞ্জে কিন্তু মানে এখানেই মূলত হতো জামদানি এবং মসলিন, এটা হচ্ছে আদি স্থান। আর এছাড়াও তোমার ডেমরাতে, তারপরে মিরপুরেও হতো আর তাঁত শিল্প, টাঙ্গাইলে এক ধরনের তাঁত শিল্প হতো। তো অনেক জায়গায় তাঁত শিল্প হতো বাংলাদেশে, তবে মেইনলি নারায়ণগঞ্জে এখানে শীতলক্ষ্যা নদীর তীরে কিন্তু সুতা থেকেই ভিজে ধুয়ে মাড় দিয়ে শুকিয়ে তারপরে বানানো হতো। আর মসলিন তো এখন হারিয়ে গেছে প্রায়, কিন্তু এই নকশি কাঁথা কিন্তু হারায়নি। আমার আম্মুকে আমি অবশ্যই দেখাবো, আমার আম্মু যদি ব্লগটা দেখে থাকো, এখানে কত সুন্দর করে কাজ করা নকশি কাঁথা। আমার আম্মু তো এগুলো খুব করে, আমার আম্মুর আশা করি এই ব্লগটা ভালো লাগবে। আর আমি পারি, কিন্তু আমার আম্মুর মতো পারফেক্ট আসলে হয় না এত সুন্দর করে। আমার আম্মু মানে আসলে আমার আম্মুর অনেকগুলো গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে হাতের কাজ খুব ভালো পারে। যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। আর অবশ্যই যারা নতুন ব্লগ দিচ্ছ তারা ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সামনের ব্লগ দেখতে হলে বেল আইকন বাটনটি চাপ দিও। আর যারা আমার ইনস্টাগ্রামে দেখছো, অবশ্যই ব্লগ ভালো লাগলে আমাকে অনেক ভালোবাসা দিও, অনেক লাভ দিও, অনেক ফলো করো। আমার অনেক ফলোয়ার কম ইনস্টাগ্রামে, আর আমি কেন জানি না ইনস্টাগ্রামে খুব কম ফলোয়ার হয়। আর এখানে দেখো কত রকমের নৌকা, তাই না? এগুলো বাংলাদেশেরই নৌকার ছোট ছোট করে আকারে তৈরি করে রাখা হয়েছে, বাংলাদেশের নৌকা। যারা
বিভিন্ন রকমের ফল খাও, তাদের ফল ভালোবাসো আমার মতো, তাদের জন্য তো এটা অনেক বেশি অবাক করার বিষয় যে কাঠের সুন্দর করে রং করে তাতে এরকম করে ফলের আকার দেয়া আর কি, ফল বানানো আমার খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে। আর এখানে মাটির হাঁড়ি, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালেও করতে দিয়েছিল, মাটির হাঁড়ি আর ফুলদানিতে আর্ট। তো আমার কাছে এটা কমন এবং আমার খুব ভালো লাগছিল যে এগুলো আমি করতে পেরেছি এবং লাইফে এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়েছি যেটাতে আর্ট ছিল। বাইরে হালকা হালকা মেঘ একটু রোদ এরকম ছিল ওয়েদার, তো খুব একটা গরম ছিল না আজকে, এই জন্য চুলও ছেড়ে দিয়েছি। দেখো তো বাইরে চারপাশে এত ফুলের গাছ আর জারুল ফুল, তোমরা আসতেও দেখেছো, আমি কিছু ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তো এটা মোটামুটি টোটাল জাদুঘরটা ছিল 3টা বিল্ডিং, মানে 3 তলা, প্রত্যেকটাই আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে তোমরা দেখো কত কিছু। তো এই বটিটা দেখে আমার মনে পড়লো যে এই বটিটা আসলে সবার বাসায় আছে, এখনও অনেকের বাসায় আছে। তারপরে এই তাজমহলটাও খুব ভালো লেগেছে। তো ওই বটিটা দিয়ে কিন্তু নারিকেল করা হয়। তারপর এখানে মাকড়ি, তারপরে ছুরি, অনেক কিছু আছে যেগুলো আমি নামই জানি না। কাঁসার অনেক জিনিসপত্র যেগুলো আজও চলে, কাঁসার জিনিস। এখানে পাখার কুলা, এটা তো ম্যান্ডেটরি, প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে থাকে, আমাদের বাসায় আছে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কাঁসার যে জিনিসপত্রগুলো, পিতলের, লোহার অনেক কিছু যেগুলো ডিসকালার হয়ে গেছে, বাট দেখতে অনেক ইউনিক লাগছে, অ্যান্টিকের জিনিস তো দেখতে ভালো লাগে আর কি। আর এটা ছিল তোমার শিবের মূর্তির একটা মন্দিরের মতো ছোট, আর এখানে একটা ময়ূর ছিল, এটা কিসের তৈরি আমি জানি না, লোহারই হবে হয়তো, অনেক সুন্দর লাগছে। আর এখানে দেখো আরেকটা স্নেক, তো ওই স্নেকগুলো বানানো মানে কিন্তু ইজি না, দেখতে যতটা ইজি লাগে জিনিসগুলো কিন্তু খুবই কঠিন। এখানে পানের বাটা দেখে আমার মনে পড়লো যে আমি বাসায় লীলাপু চেয়েছিল একটা পানের বাটা, কিন্তু পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও খুবই বেশি চড়া দাম, এটা আমার দেখে মনে পড়লো। আমার মাথায় আছে অবশ্যই যদি আমি ভালো কোনো পাই কম দামে অবশ্যই তার জন্য কিনবো। আর এখানে তো গয়না দেখতে পাচ্ছ যেগুলো এখনও অ্যান্টিকের চলে, একই রকম সিমিলার গয়না আমারও আছে। তো কানের বাউটি, কানপাশা, বালা, আরও রতনচূড়, মণিচূড়, আরও কী সব নাম যেগুলো আমি আসলে জানি না, বিছা, তারপর আরও অনেক কিছু। তো এক ব্লগে এত কিছু আসলে তোমাদেরকে ওভাবে এক্সপ্লেইন করা সম্ভব না। তোমরা যারা এখনও ঘুরতে আসোনি নারায়ণগঞ্জে এই সোনারগাঁ জাদুঘরে, তো অবশ্যই আসবে। এখানে নূপুরগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, এগুলো চান্দির বা লোহার হবে হয়তো, অনেক সুন্দর। বালাগুলো তো অনেক সুন্দর এবং এগুলো এখনও অনেকটা কপি করে মানে সেল করে, দোয়েল চত্বরে তোমরা পাবে। তারপরে তোমরা বালাগুলো নিতে চাইলে এখন তোমার সিটি কলেজ অপোজিটে, ঢাকা কলেজ অপোজিটে তোমরা ওখানেও অনেক পাবে এই ধরনের গয়না, তোমাদেরকে বলে দিলাম যারা কিনতে চাও। আর ছোট যারা বোনরা, ভাইরা আমার ভ্লগ দেখছো, অবশ্যই আমাকে ফেসবুকে পেজ আছে আমার, একটা নতুন পেজ খোলা, যে পেজে আমি টুকটাক ভিডিও দিই। ভালো লাগলে অবশ্যই একবার দেখে এসো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটা ফলো করতে ভুলো না। তোমাদের সাপোর্ট পেলে আরও সামনে সুন্দর সুন্দর ভ্লগ দেওয়ার ট্রাই করব। আর এইখানে আরও অনেক রকমের বাঙালি বাদ্যযন্ত্র আর কি আছে, যেখানে একতারা, অনেক কিছু। আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে, ওগুলো তো তোমরা বাদ্যযন্ত্র দেখেছো, ওগুলো হচ্ছে জাতি, যেগুলো দিয়ে সুপারি কাটা হয়, জাতা বা জাতি। তো ওই জাতাটা আমার দেখে দাদির কথা খুব মনে পড়লো। আমি সবসময় দাদু বাসায় গেলে দেখতাম যে দাদি সুপারি মানে পান খেত, তো সবসময় সুপারি এটা দিয়ে কাটতো, তখন আমিও চেষ্টা করতাম কাটার। আর এটা আমার খুব হঠাৎ করে মনে পড়ে গেল ছোটোবেলার কথা, আসলে খুব এক একটা জিনিস দেখে আসলে মেমোরিগুলো মনে পড়ে আর জেগে ওঠে, তাই না বলো? আর এখানে পালকি দেখছো, আমি জীবনে কখনো কাছ থেকে পালকি দেখার আমার সৌভাগ্য হয়নি। আমি সবসময় ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, মানে ইন্টারনেটে দেখেছি, কখনো বাস্তবে দেখিনি। এই ফার্স্ট আমি একটা পালকি দেখলাম, কালো কালারের, আমি ভালো লেগেছে, ইউনিক, এবং আমার মনে হয়েছে যে আসলে এই যে পালকিটা যেটা ঘাড়ে নিয়ে মানুষ নিয়েছে সেটা অনেক মজবুত হতে হয়, আমার দেখে অনেক মজবুত লেগেছে। তো
আরও অনেক রকমের গয়না, অনেক কিছু দেখলাম, দেখে ঘুরে তারপরে বাইরে চলে এসেছি, কারণ আস্তে আস্তে ভিড় হচ্ছিল। সকালে আমি গিয়েছিলাম 10টা-11টার দিকে, তো 11টা থেকে অনেক ভিড় হচ্ছে। এখানে একটা নৌকা আছে, এগুলোকে মনে হয় সাম্পান বলা হয় বা পানসি না কি যেন বলা হয়, এইগুলোকে সাম্পানি মনে হয় বলে, আমি ঠিক অ্যাকুরেট জানি না। তো প্রচুর গাছ ছিল, আর গাছে এত এত লিচু ধরেছিল আর জারু ফুল ধরেছিল, কারণ এটা গ্রীষ্মকাল। কৃষ্ণচূড়া ছিল। তো এখানে অনেকগুলো তোমরা পিকনিক স্পট পাবে। এখানে এখানে একটা সেকো আছে, আমি সেকোর উপর দিয়ে হাঁটবো। এখানে পাশে আরেকটা সিমেন্টের ব্রিজ আছে ছোটোখাটো, কিন্তু আমি সেকো দিয়ে হাঁটবো, কারণ আমার এগুলো জিনিস খুব ভালো লাগে। পড়ে গেলে যাব, ভয় নাই। তো যেতে যেতে তোমাদেরকে বলি, এখানে প্রচুর তোমরা পুকুরে পানি গরমের জন্য শুকিয়ে গেছে, ছোটোখাটো লেকের বানানো হয়েছে কৃত্রিম, সেগুলো পানি শুকিয়ে গেছে। এখানে একটা লাইব্রেরি আছে, দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে বিল্ডিংটা। আর আম ধরেছে আম গাছে অনেক উঁচুতে, যেগুলো পারতে পারবে না। আর লিচু তোমরা পারতে পারবে, আর জামরুল। লিচু এত হিউজ পরিমাণে, এবং সবাই পেরে পেরে খাচ্ছে, কেউ কিছু বলছে না। আর এখানে কিছুদিন আগে মেলা হয়েছিল, আনফর্চুনেটলি আমি কালকে যদি আসতাম তাহলে হয়তো দেখতে পারতাম। আজকেই মানে শেষ হয়ে গেছে, তো সব প্যান্ডেলগুলো খুলে নিয়েছিল ওই মামাটা। তো আমি এখানে দেখলাম কিছু মানে 2টা ষাঁড় দেখলাম বানানো হয়েছে প্রতিকৃতি। আর দূরে দেখো, তোমাদেরকে দেখায় 3টা বাঘ এমনভাবে বানিয়েছে, খুব ফানি লাগছে, বাট দেখে খুব ভালো লাগছে যে জঙ্গলের মাঝখানে বাঘ 3টা রেখে কিছুটা সুন্দরবন বানানোর চেষ্টা করা হয়েছে। তো এইখানে আমি চাইলাম একটু ফুল পারবো, কিন্তু পারলাম না আসলে। আমি গাছগুলো খুবই উঁচু উঁচু, আর জারুল ফুলগুলো তো আমার ক্যামেরা তো ভালো না, তাই ভালো লাগছে না। কিন্তু আইফোন বা অন্য কোনো দামি ক্যামেরা দিয়ে তোমরা যদি কখনো ঘুরতে আসো, খুব সুন্দর করে যদি ছবি তোলো, অনেক সুন্দর লাগবে, ভিডিও করো অনেক সুন্দর লাগবে। আসলে অনেক সুন্দর জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেক শান্তি করে আজকে ঘুরেছি। আর একা একা আমার ঘোরার মাঝে মনে হয় সবচেয়ে বেশি শান্তি। আর না হলে একদম গ্রুপ করে সবাই মিলে মজা করে ঘোরা। 2-1 বা 4 জন গিয়ে আসলে মজা লাগবে না এগুলো জায়গায়। আর এই জন্য আমি একাই গেছি। আর আমি মূলত একটা কাজে গিয়েছিলাম, কাজ সেরে আমি ওখানে দিয়ে ঘুরে আর কি চলে আসা। আসলে হুটহাট ওই যে বললাম, প্ল্যান ছাড়া ঘোরা হয় আর কি। আমার সব কিছু প্ল্যান ছাড়াই হয় লাইফে, কেন জানি। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখানে সব গ্রামীণ যে ঐতিহ্য ব্যাপারটা, এটা টিকিয়ে রাখার জন্য সার্বিক চেষ্টা আসলে এখানকার মানুষ বা এবং কর্তৃপক্ষ যারা কাজ করে তাদেরকে থ্যাঙ্কস এ লট। তারা অনেক চেষ্টা করেছে। এখানে মেলা, নাগরদোলা, তারপরে আরও অনেক কিছু যেগুলো রাইটের আমি নাম জানি না, সেগুলোও রাখা হয়েছে। তারপর এখানে অনেকগুলো পতাকা দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে একটা একতারা বানানো হয়েছে। এখানে হয়তো এগুলো নববর্ষের জন্য বানানো হয়েছে এগুলো প্রতিকৃতি। তারপরে এখানে তোমার এই কিছু কিছু জিনিস আমি নাম জানি না আসলে, এইভাবে জন্য তোমাদের ওভাবে এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমি নাম জানি হয়তো হয়তো এখন মাথায় আসছে না ভয়েস ওভার দেওয়ার সময়। এই যে নাগরদোলাগুলো, এগুলোতে এখনও চড়তে পারবে, কিন্তু মেলাটা শেষ, তো মেলার যেটা সাজানো হয়েছিল ওগুলো সব খুলে ফেলা হচ্ছে। তো আমি হাঁটছি আমি ভাবলাম যে পানাম সিটিটাও ঘুরে আসা যাক। তো পানাম সিটির দিকে যাব। তো এই আগে আমি মানুষকে দেখলাম যে কী পরিমাণে লিচু আছে, এবং পেয়ে খাচ্ছে, কেউ কিছু বলছেও না, এবং লিচুগুলো মোটামুটি মিষ্টি টক। আমি একটা টেস্ট করেছি জাস্ট। আর নিচে পড়ে যাওয়া যেগুলো, সেগুলো তোমরা খাবে না, কারণ সেগুলো হয় কি ম্যাক্সিমামই বাদুড়রা বা পাখিরা মুখে দিয়ে টক দেখে ফেলে দেয় বা একটু খেয়ে ফেলে দেয়। তো ওগুলো খেলে হবে কি, অনেক রোগ হতে পারে, নিপা ভাইরাস হতে পারে। তো এটা করবে না তোমরা। অনেকে মনে করতে পারো যে ধুয়ে খেলে কিছু হবে না, না, এটা কখনোই করবে না। এটা অনেকেই করছিলে আমি দেখলাম। তবে খেলে তোমরা গাছ থেকে পেড়ে খাওয়ার চেষ্টা করবে। আর আমার মনে হয় এটা একটা গভর্নমেন্ট এরিয়া, সো এখানে না চেষ্টা করা আরও ভালো। তো জায়গাটা যত সম্ভব পরিষ্কার রাখা উচিত। এখানে দেখো কত লিচু,
ওপেনলি একদম। নিচেরগুলো তো মানুষ খেয়ে ফেলেছে ম্যাক্সিমাম, তো উপরেগুলো কেউ পেরে খাচ্ছে, কেউ পারতে পারছে না, পরে চলে যাচ্ছে, এরকম আর কি সিচুয়েশন। তো এখানে আমার জাস্ট সবচেয়ে ভালো লাগছিলো, চোখটা জুড়িয়ে যাচ্ছিলো জারুল ফুল দেখে আর লিচু দেখে। কী পরিমাণ লিচু দেখো, হিউজ। তো এখানে কিছু কিছু খাবারের জায়গাও আছে, ভেতরে খাবার খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভেতরে অনেকগুলো দোকান আছে, তোমরা খেতে পারবে। আর পিকনিক স্পট বললাম অনেক আছে, আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, বসার জায়গা আছে। তো এগুলো নিয়ে কোনো টেনশনের দরকারই নেই। আর পানীয় তোমরা যেখানে সেখানে দোকান পাবে, খেতে পারবে। আর সব সময় মনে রাখবে যে এটা একটা নিরিবিলি জায়গা। যদিও এখন দিনের বেলা অনেক ভিড়, কিন্তু তোমরা সন্ধ্যার দিকে না আসার ট্রাই করাটাই ভালো। আর একা আমার মতো সন্ধ্যাবেলা না আসাই ভালো। আমি যেহেতু সকালে গেছি, এরকম টাইমে তোমরা একা গেলে যেতে পারো। এখানে কৃষ্ণচূড়া ফুটেছিল, আর এটা হচ্ছে সেই মানে সোনারগাঁয়ের মেইন যে বিল্ডিংটা, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভিতরে যেতে হলে 100 টাকা এক্সট্রা টিকিট কাটতে হয়। তো এটা ছাড়াও 100 টাকা এক্সট্রা ছাড়াও তোমার একদম প্রবেশ করতে হলে 50 টাকার একটা টিকিট কাটতে হয়। আর পানাম সিটি যেটা, ওটা সম্পর্কে আমি সামনের ভিডিওতে বলে দিব। আর এখান থেকে পানাম সিটি বেশি দূরে না। অনেকে হয়তো বলবে তুমি বুঝবে না, তখন রিক্সা নেবে। হেঁটে যাওয়া যায় 5 মিনিটে, তাই হেঁটেই যাবে। কারণ ওখানকার মানে লোকাল রিক্সাওয়ালা সবাই তো আর ভালো হবে না, সবাই রিক্সায় যেতে যাবে। রিক্সাতে 20 টাকা 30 টাকা ভাড়া যাবে সামান্য একটু পথের জন্য। তাই বন্ধুদেরকে বলবো কেয়ারফুল থাকবে সব সময়, তাহলে জার্নিটা শুভ হবে। আল্লাহ হাফিজ সবাইকে, আল্লাহ হাফিজ।